নমস্কার। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের প্রাক্তনী অ্যাসোসিয়েশনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের আজ যে বিষয়টা পড়াবো সেটা হলো দশম শ্রেণীর বায়ুমণ্ডল। এই অধ্যায়েরই প্রথম ভাগ বা প্রথম ক্লাসটা অলরেডি করা হয়েছে। তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে সেই প্রথম ভাগটা দেখতে পারবে। তো আজ তোমাদের পড়াবো এই চ্যাপ্টারের দ্বিতীয় ভাগটা। তো চলো এই চ্যাপ্টার দ্বিতীয় ভাগটা শুরু করি। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমেই আমরা বায়ুমণ্ডলের আগের যে ক্লাসটা, সেই ক্লাসটায় আমরা কী কী জেনেছিলাম সেগুলো সম্পর্কে একটু বলে নিই। প্রথমে জেনেছিলাম বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে, তারপরে তার স্তরবিন্যাস সম্পর্কে, ওজোন স্তর সম্পর্কে জেনেছিলাম ইনসুলেশন কী, এবং সবশেষে জেনেছিলাম বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তো আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হলো প্রথমেই বায়ুর চাপ। তোমরা একটা জলের বোতল নিয়ে জলের বোতলটা যদি খালি রেখে সেটাকে যদি খুব জোরে চাপ দাও, দেখবে জলের বোতলটা কখনো আর আগের সেই অবস্থায় ফিরে আসে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে বাইরের যে বায়ুমণ্ডলের চাপ আছে সেই চাপটা সেই বন্ধ জলের বোতলের ভিতরের চাপের থেকে অনেক বেশি। সেই কারণে প্লাস্টিকটা কিন্তু আর আগের জায়গায় ফিরে আসে না। বায়ুমণ্ডলের চাপ রয়েছে বলেই এটা কিন্তু আর আগের জায়গায় ফিরে আসতে পারে না, কারণ বায়ুমণ্ডলে বাইরের চাপটা বোতলের ভিতরের চাপের তুলনায় অনেক বেশি। তো যদি সংজ্ঞায় আসো, তাহলে সংজ্ঞায় যদি বলতে হয় তাহলে বলতে হয় কোনো নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হয় ওই স্থানের বায়ুর চাপ। তো এই বায়ুর চাপ আমাদের পরিমাপ কিভাবে করি? তো বায়ুর চাপ পরিমাপ করা হয় হচ্ছে, পরিমাপের একক হচ্ছে মিলিবার। আর আমাদের বায়ুমণ্ডলের প্রমাণ বায়ুর চাপ হচ্ছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হলো 1013.25 মিলিবার। এটাকে কিন্তু পরিমাপ করা হয় তোমাদের এই 45 ডিগ্রি অক্ষাংশে, যেখানে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এই রকম অবস্থায় এই বায়ুর চাপটা যেটা পরিমাপ করা হয়, যেটা আসে হচ্ছে 1013.25, এটাই কিন্তু আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবং পরিমাপটা করা হয় কিসে? পরিমাপটা করা হয় ব্যারোমিটারে। তোমাদের এখানে একটা ব্যারোমিটারের 14 ব্যারোমিটারের ছবি দেওয়া রয়েছে। তো বায়ুমণ্ডলের চাপকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, বা দুই ধরনের বায়ুর চাপ হয়। একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, তোমরা জানো যে বায়ু উত্তপ্ত হলে, হালকা হলে উপরে উঠে যায়। তো যেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা খুব বেশি হয়ে যায়, তো সেখানকার বাতাস আস্তে আস্তে উষ্ণ হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এবং ভূপৃষ্ঠের সেই অঞ্চলটায় নিম্নচাপের সৃষ্টি হয়। এবং ঠিক এর বিপরীত পরিস্থিতিটাই কিন্তু হচ্ছে উচ্চচাপ। তো এই যে বায়ুমণ্ডলের চাপ, এই বায়ুমণ্ডলের চাপ কি পৃথিবীর সমস্ত জায়গায় কি সমান? না, সমস্ত জায়গায় সমান নয়। এই বায়ুমণ্ডলের চাপ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে। তো কী কী কারণে এই বায়ুমণ্ডলীয় চাপের পার্থক্য হয়, এগুলো জানি। মূলত এখানে 5টা কারণ তোমাদের এখানে আলোচনা করা হচ্ছে। সেটা হচ্ছে উচ্চতা, উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন আর তোমাদের ভূমিভাগের বন্টন। প্রথমে চলে আসি উচ্চতাতে। তো উচ্চতাতে কি হয়? আমাদের বায়ুমণ্ডলের নিচের স্তরে বায়ুর ঘনত্ব কিন্তু খুব বেশি থাকে, যেটা তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যখন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়িয়েছিলাম, যে 10,000 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের উপরে বায়ুমণ্ডলের স্তর রয়েছে, কিন্তু ঘনত্ব সব থেকে বেশি আমাদের একদম নিচের স্তর বা ট্রপোস্ফিয়ারে। তো এই ঘনত্ব বেশি হওয়ার জন্য এই অঞ্চলে কিন্তু আমাদের বায়ুর চাপও কিন্তু বেশি হয়। কিন্তু যতই আমরা উপর দিকে যাওয়ার চেষ্টা করব, যতই আমরা উপর দিকে মানে অল্টিটিউড যত বাড়বে, ততই কিন্তু বায়ুর চাপটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কারণ বায়ুর মধ্যেকার ঘনত্বটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যে কারণে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কিন্তু কমতে থাকে। এটা হচ্ছে অল্টিটিউড বা হাইট, আর এটা হচ্ছে গিয়ে বায়ুর এয়ার প্রেশার। এটা হচ্ছে এয়ার প্রেশার কমতে থাকে, আর এটা অল্টিটিউড বাড়তে থাকে। এবার চলে আসি তোমাদের উষ্ণতা। তো
তোমাদের উচ্চতার মতোই কিন্তু আমাদের উষ্ণতাও কিন্তু বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে। আমাদের একটু আগে যেটা বলছিলাম যে কোনো একটা স্থানে যদি উষ্ণতা বৃদ্ধি পায় সেই স্থানের বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। তো আমাদের এক্ষেত্রে বায়ুর উষ্ণতার সাথে সাথে তোমাদের বায়ুর চাপের যে সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী। কীরকম, মানে যতই আমাদের উষ্ণতা বাড়ে ততই কিন্তু বায়ু হালকা হয় বলে বায়ুর চাপ কিন্তু আস্তে 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 কমতে থাকে। ঠিক এর বিপরীতেই উষ্ণতা যখন হ্রাস পায় তখন কিন্তু বায়ুর চাপ কিন্তু আবার বাড়তে থাকে। পরের পয়েন্টটা কি? পরের পয়েন্ট হলো তোমাদের জলীয় বাষ্প। তো জলীয় বাষ্পটা কিন্তু উষ্ণ আর হালকা। তো বায়ুতে যখনই জলীয় বাষ্প সংযোজিত হয় তখন কিন্তু বায়ুর স্তরটা কিন্তু হালকা হয়ে যায়। তোমরা দেখবে যে আমাদের বর্ষাকালে খুব দুটো কথা খুব কমন হয়ে যায়, একটা হচ্ছে নিম্নচাপ আর একটা জলীয় বাষ্প। তো বর্ষাকালে কি হয়, একদিকে নিম্নচাপ তৈরি হয়, আবার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বাড়তে থাকে। দুটো মিলে কিন্তু আমাদের নিম্নচাপটা কিন্তু আমাদের আরও প্রকট হয়ে যায়। তো আর এই জলীয় বাষ্প যত বাতাসের ভিতর বা বায়ুর ভিতর ঢুকতে থাকে তত কিন্তু বায়ু হালকা হয়ে গিয়ে বায়ুর চাপ কিন্তু কমতে থাকে। তোমরা মৌসুমী বায়ুর নাম অবশ্যই শুনেছ, সেই মৌসুমী বায়ু কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু। পরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে পৃথিবীর আবর্তন। তোমাদের পৃথিবীর আবর্তন গতির ফলে যে তোমাদের কেন্দ্র বিমুখ বলের সৃষ্টি হয় তার ফলে কিন্তু বায়ুর গতি বিক্ষেপ ঘটে। যেমন নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগ বেশি থাকে বলে এই স্থানের বাতাস কিন্তু উপক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, ফলে এই স্থানের বাতাসের চাপ বা বায়ুর চাপ কিন্তু কম থাকে। এটা নিয়ে একটু পরে আরও বিস্তারিত আলোচনায় আসছি। এবং শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে কি স্থলভাগ বা জলভাগের বন্টন। এটাই কি হয়, স্থলভাগ এবং জলভাগে মানে চরিত্র কিন্তু মানে তাপমাত্রার দিক থেকে চরিত্র কিন্তু বিপরীতধর্মী। কীরকম? দিনের বেলা জলভাগ অপেক্ষা তোমাদের স্থলভাগ কিন্তু তাড়াতাড়ি উত্তপ্ত হয়, যার ফলে কি হয় মানে ভূপৃষ্ঠের বায়ু উত্তপ্ত হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। দিনের বেলা যেহেতু তাড়াতাড়ি স্থলভাগটা উত্তপ্ত হয় তখন কিন্তু স্থলভাগের দিকে নিম্নচাপটা থাকে এবং রাতের বেলা ঠিক আবার এর অপোজিট অবস্থার সৃষ্টি হয়। তো এই গেল মোটামুটি তোমাদের বায়ুর চাপের পার্থক্যের কারণগুলো। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো সমচাপ রেখা। তো এই ছবিটার দিকে দেখো যে এখানে কিছু দাগ টানা রয়েছে, যেখানে তোমার দেখো উপরে 950 MB মানে মিলিবার, তার নিচে 985, তারপরে 979, 982 এরকমভাবে কিছু দাগ টানা রয়েছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে সমচাপ রেখা। কি করা হয়েছে? সমচাপ রেখা মানে সমুদ্র তলের সাপেক্ষে আমাদের ভূপৃষ্ঠের উপর সমান চাপযুক্ত স্থানগুলোকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা যায় তাহলেই তাকে বলা হয় সমচাপ রেখা। মানে ওই রেখা বরাবর ওই রেখাগুলো যে স্থানের উপর দিয়ে গেছে সেইগুলোতে বায়ুর চাপ কিন্তু পরিমাণ কিন্তু সেই রকম। মানে বিষয়টা একটু বলি এখানে। এখানটা কি হয়েছে, এখানটা দেখো 990 MBর একটা সমচাপ রেখা আঁকা হয়েছে। তার মানে কি এই 990 MB বরাবর যদি আমি চলে যাই এরকম, তো এই টোটাল রেখাটার উপর দিয়ে যে যে স্থান গেছে সেই স্থানগুলোর বায়ুর চাপ কিন্তু 990 MB। মনে রাখতে হবে এগুলো কিন্তু সবই কাল্পনিক রেখা। যেমন এই রেখাটা বরাবর সমস্ত জায়গার বায়ুর চাপ হচ্ছে 985 MB এবং এটাই হচ্ছে গিয়ে 979 MB বা মিলিবার। তো এই সমচাপ রেখা কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ সমচাপ রেখাগুলোর মাধ্যমেই আমাদের যে ওয়েদার প্রেডিকশানটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া যায়। যেমন এই সমচাপ রেখাগুলো যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা থাকে। এইখানে দেখো তোমাদের সমচাপ রেখা দেয়া রয়েছে এই উত্তর আমেরিকার কিছু অংশে, যেখানে আমেরিকার পশ্চিম ভাগে উচ্চচাপ আর আমেরিকার পূর্ব ভাগে নিম্নচাপ অবস্থান করছে। এগুলো কিছু সমচাপ রেখা দিয়ে তোমাদের দেখানো হয়েছে। এবার আসি তোমাদের পৃথিবীর চাপ বলয় নিয়ে। পৃথিবীতে স্থায়ীভাবে কতগুলো
বায়ুচাপ অঞ্চল বলয় আকারে পৃথিবীকে ঘিরে আছে। এগুলোকেই বলে পৃথিবীর চাপ বলয়। এর মধ্যে আছে 3টে নিম্নচাপ আর 4টে উচ্চচাপ বলয়। নামগুলো একবার দেখে নিই। প্রথমেই আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং শেষে মেরুদেশীয় উচ্চচাপ বলয়। তো এক এক করে প্রথম থেকে আসি। প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তোমার এই চাপ বলয়টা তোমাদের নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। এখানে নিরক্ষরেখা দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি রয়েছে। এই যে নিরক্ষরেখা, এর দুই পাশে মোটামুটি এই এরিয়াটা জুড়ে 5 ডিগ্রি উত্তর 5 ডিগ্রি দক্ষিণ এই অংশটা জুড়েই যে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। সেকেন্ড যে চাপ বলয় সেটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয়। কোনটা সেটা তোমরা একটু দেখো। এইখান থেকে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখা, আর এইখান থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ বা মকরক্রান্তি রেখা। এই দুটোর দুই পাশে মানে মোটামুটি 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মাঝে, অক্ষরেখার মধ্যে যে অঞ্চলটা গঠিত হয়েছে, নিম্নচাপ বলয়টা গঠিত হয়েছে, সেটা হচ্ছে উত্তরেরটা কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণেরটা মকরীয় উচ্চচাপ বলয়। এরপরে কি? এরপরে হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। মোটামুটিভাবে এই 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে যে নিম্নচাপ বলয়টা গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে গিয়ে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর 60 থেকে তোমাদের 70 দক্ষিণ অক্ষরেখার মধ্যে যে নিম্নচাপ বলয়টি গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর একদম শেষে দুই মেরুর দিকে দুই পাশে মোটামুটি 80 থেকে 90 এই অংশটা, এটাকে হচ্ছে গিয়ে তোমার সুমেরু উচ্চচাপ বলয়, আর এটা হচ্ছে গিয়ে কুমেরু উচ্চচাপ বলয় দক্ষিণ গোলার্ধে। তো এই মোট হচ্ছে আমাদের 7টা চাপ বলয় যা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। তো এগুলো কেন সৃষ্টি হলো এর সম্পর্কে আসো 2-4 কথা একটু জেনে নিই। দেখো, আমাদের নিরক্ষীয় অঞ্চলে আমাদের সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়, সেটা তোমরা জানো, এবং সেই কারণেই এই অঞ্চলে বায়ু সবসময় উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, এবং এই অঞ্চলে আবার জলভাগের পরিমাণও কিন্তু বেশি, যে কারণে এই অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও অনেক বেশি। এছাড়া 3 নম্বর আরেকটা কারণ আছে, এই নিরক্ষীয় অঞ্চলে আমাদের পৃথিবীর আবর্তন গতি কিন্তু প্রচণ্ড বেশি, এবং তার ফলে এই অঞ্চলের বায়ু বিক্ষেপ ঘটে, মানে দুই দিকে বিক্ষিপ্ত হয়। ফলে এই 3টে কারণের জন্য এই অঞ্চলে কিন্তু বাতাসের পরিমাণ কিন্তু কমে যায় বা বাতাসের চাপ কমে যায়। ফলে এই অঞ্চলে তোমাদের নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। সেকেন্ড, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, মানে এই চাপ বলয়টা আর এই চাপ বলয়টা। এখানে কেন উচ্চচাপ বলয়ের সৃষ্টি হলো? নিরক্ষীয় অঞ্চল থেকে যে বাতাসগুলো তোমাদের গরম হয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল, সেই বাতাসগুলোই কিন্তু এই অঞ্চলে আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হয়ে নামতে শুরু করে, মানে এই কর্কটীয় মকরীয় চাপ বলয় বরাবর। এবং এই উপরের থেকে এই বাতাসটা যখন এইখান থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে গরম বাতাস উঠেছিল, মানে হট এয়ার, এখানে এসে কোল্ড হয়ে ভারী হয়ে এই দুই জায়গায় নামছে, এবং যার ফলে এখানকার বাতাসে কিন্তু চাপের পরিমাণ বাড়ে, যে কারণে এই অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। এরপর আসি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, মানে এই অংশটা আর এই অংশটা। এখানে কি হচ্ছে,
এই অঞ্চলে কি হয়, পৃথিবীর আবর্তন গতির বেগ মেরু অঞ্চলের অপেক্ষা বেশি। মেরু অঞ্চল বলতে এইখানের তুলনায়, এই দুই জায়গার তুলনায় এই দুই জায়গায় কিন্তু আবর্তনের গতিবেগ কিন্তু বেশি। তাই এই অঞ্চলের বায়ু কিন্তু এই মেরু অঞ্চলের তুলনায় বেশি বিক্ষিপ্ত হয়, যে কারণে এই অঞ্চলে লো প্রেশার বা নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়ে থাকে। এবং সবশেষে হচ্ছে গিয়ে আমাদের সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয় বা মেরুদেশীয় উচ্চচাপ বলয় যেটাকে বলা হয়। এইখানে উচ্চচাপ বলয় কেন সৃষ্টি হলো? কারণ কি, এই অঞ্চলে তোমরা জানো উষ্ণতা প্রায় সারা বছরই হিমাঙ্কের নিচে থাকে। তাই এই অঞ্চলে যে বাতাস সেটা ভীষণ ঠান্ডা, ভারী আর ঘন হয়, যে কারণে এই দুই অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়ে থাকে। তো এই গেল মোটামুটি তোমাদের চাপ বলয়গুলোর একটা ধারণা বা বর্ণনা। এরপরে আরেকটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই চাপ বলয়ের স্থান পরিবর্তন। তো আমাদের এই চাপ বলয়গুলো যেমনভাবে অবস্থান করছে, এই সারা বছরে কি এইভাবে অবস্থান করে? যে অক্ষাংশগত বিস্তারটা তোমাদের বললাম, মানে নিরক্ষীয় নিম্নচাপ বলা হচ্ছে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ, কিংবা কর্কটীয় মকরী হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি, কিংবা মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়টা 60 থেকে 70 ডিগ্রি, বা মেরুদেশীয় উচ্চচাপ বলয় 80 থেকে 90 ডিগ্রি। সারা বছর কি ঠিক এই অক্ষাংশের মধ্যে অবস্থান করে? না, মাঝে মধ্যে এই অক্ষাংশগত অবস্থানে কিছুটা পরিবর্তন হয়, এবং সেটা হয় ঋতু পরিবর্তনের সাথে সাথে। বিষয়টা তোমরা এটা জানোই বলতে গেলে, কারণ তোমরা জানো আমাদের সূর্য কিন্তু সারা বছর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং সেই সাথে আমাদের সূর্য বছরের একটা নির্দিষ্ট দিনে কর্কটক্রান্তি রেখা, আবার একটা নির্দিষ্ট দিনে মকরক্রান্তি রেখার উপর একদম লম্বভাবে কিরণ দেয়, যেটাকে আমরা বলি কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি। এর সাথে আরও দুটো জিনিস আমরা জানি, আমাদের উত্তরায়ণ আর দক্ষিণায়ন। মানে উত্তরায়ণ মানে যখন সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধে বা কর্কটক্রান্তি রেখার দিকে সরতে থাকে, সেটাই হচ্ছে উত্তরায়ণ। আবার যখন মকরক্রান্তি রেখার দিকে সরতে থাকে মানে হচ্ছে আপাতগতি, যেটা হচ্ছে তোমার লম্বভাবে কিরণ দিতে শুরু করে আস্তে আস্তে, সেটা হচ্ছে দক্ষিণায়ন। যখন এই উত্তরায়ণ যখন হয় তখন কিন্তু আমাদের এই বা দক্ষিণায়ন যখন হয় তখন কিন্তু এই বলয়গুলো কিছুটা উত্তর দিকে সরে যেতে শুরু করে। আবার যখন দক্ষিণায়ন হয় তখনও কিছুটা আবার দক্ষিণ দিকে সরে যেতে শুরু করে। এই জিনিসটা কিন্তু বলা হয় হচ্ছে গিয়ে চাপ বলয়ের স্থান পরিবর্তন। তো যখন সূর্যের উত্তরায়ণ হয় তখন চাপ বলয়গুলো মানে মোটামুটি জুলাই মাস নাগাদ উত্তর দিকে সরে যায়। আবার দক্ষিণায়নের সময় মোটামুটি জানুয়ারি মাসে তখন দক্ষিণ দিকে সরে আসে। তো এই চাপ বলয়গুলোর স্থান পরিবর্তনের সাথে আরও কিছু বিষয় রিলেটেড, সেই বিষয়টা নিয়ে আমরা এরপরে আলোচনা করছি। তো এবার চলে আসি বায়ুপ্রবাহে। তো বায়ুপ্রবাহ কাকে বলে? ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাসের চলাচলকে বলা হয় বায়ুপ্রবাহ। দেখো এখানে তোমাদের ছবিতে একটা দেখানো হয়েছে, এখানটা হচ্ছে তোমার উচ্চচাপ, এই উচ্চচাপ থেকে বাতাসটা নিম্নচাপের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। তো এই বায়ু প্রবাহ যখন অনুভূমিকভাবে না হয়ে যখন উলম্বভাবে হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে বায়ু স্রোত। এই বিষয়ে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ফেরেলের সূত্র। সেটা হচ্ছে বায়ু প্রবাহ আমাদের ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে একদম সোজা, এটা উত্তর গোলার্ধে সোজাভাবে প্রবাহিত না হয়ে কিছুটা ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে ঠিক সোজাভাবে প্রবাহিত না হয়ে দক্ষিণ গোলার্ধে কী হয়, কিছুটা বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এই হচ্ছে আমাদের ফেরেলের সূত্র। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ পড়ব। তো এবার বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগে আসি। তো উৎপত্তি আর বৈশিষ্ট্য অনুসারে বায়ুপ্রবাহকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম নিয়ত বায়ু, দেন সাময়িক বায়ু, দেন স্থানীয় বায়ু এবং সবশেষে আকস্মিক বায়ু।
প্রথমে চলে আসি নিয়ত বায়ুতে। আমাদের এতক্ষণ যে চাপ বলয়গুলো পড়লাম, সেই চাপ বলয়গুলোর উপর নির্ভর করেই আমাদের ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নির্দিষ্ট দিকে প্রায় একই গতিতে সারা বছর ধরে তোমাদের নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় নিয়ত বায়ু। 7টা চাপ বলয় দেখেছিলাম, যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সমুদ্রী বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর তোমার সুমেরীয় উচ্চচাপ বলয়, কুমেরীয় উচ্চচাপ বলয়। তাহলে কিছু একটা নিম্নচাপ বলয়, একটা উচ্চচাপ বলয়, একটা নিম্নচাপ বলয়, একটা উচ্চচাপ বলয়। এই নিম্নচাপ বলয়, উচ্চচাপ বলয়, নিম্নচাপ বলয়, উচ্চচাপ বলয়, এই উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত যে বাতাসগুলো প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। 3টে আছে, একটা আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু, 3 হচ্ছে মেরু বায়ু। তো এই 3টে বাতাস সম্পর্কে এবার একটু আসো আমরা জেনে নিই 3টে বায়ু প্রবাহ সম্পর্কে। প্রথমে হচ্ছে আয়ন বায়ু। দেখো, এই কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিরক্ষীয় অঞ্চলের দিকে যে বাতাসটা প্রবাহিত হয় তার নামই হচ্ছে আয়ন বায়ু। এবার একটা বিষয় তোমাদের আগেই বলেছি যে আয়ন বায়ু, এই বায়ু প্রবাহ কী হয়, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বাতাসটা প্রবাহিত হবে তখন সোজাসুজি না এসে কিছুটা আমাদের ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। দেখো সেখানে দেওয়াও রয়েছে, সেইটা দেখো, অ্যারোগুলো দেখো, অ্যারো চিহ্নগুলোকে দেখো, যে কিছুটা ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবং দক্ষিণ গোলার্ধেও ঠিক তাই, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে দেখো বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবার এর নামকরণে আসি। নামকরণটা কীভাবে হয়? দেখো, বাতাসের নামকরণ হয় হচ্ছে বাতাসটা যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে। এই বাঁ পাশে এই ছবিটা একটু দেখো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার বাতাসটা যে দিক থেকে আসছে সেই থেকেই নামকরণ হয়। এবার এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বাতাসটা কোন দিক থেকে আসছে? দেখো, এই দিক থেকে। মানে এবার এখানে যদি ধরি তাহলে এটা কোন দিক থেকে? নর্থ ইস্ট বা উত্তর পূর্ব। সেই কারণে এই বাতাসটার নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। এবার দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর দিকে তাকাও, এখানে বাতাসটা কোন দিক থেকে আসছে? এই দিকে। তার মানে কোথায় হবে? আমার এই বরাবর। সেই কারণে এটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আশা করি বুঝতে পারলে যে বাতাসটা যে দিক থেকে আসছে সেই দিক অনুসারে আমাদের বাতাসের নামকরণ হবে। তো এই আয়ন বায়ুর আরেকটা নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু। কারণ কি? কারণ এটা সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত হয় বলে আগেকার দিনে পালতোলা জাহাজগুলো এই বাতাস বরাবরই চলতো বলে এর নামই হচ্ছে বাণিজ্য বায়ু। এখানে আরেকটা বিষয় তোমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে ITC-Z বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটা কি? এটা বাংলা করলে হয় আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল। মানে এই অঞ্চলটাতে আবার মানে যেটা হচ্ছে নিরক্ষরেখার দুই পাশে, মানে ঠিক এই অংশটাতে বাতাসের কোনো অনুভূমিক প্রবাহ থাকে না, মানে ভূপৃষ্ঠ বরাবর কোনো বাতাস প্রবাহিত হয় না। তার কারণ কি? এই দিক থেকে বাতাসটা ভূপৃষ্ঠের সমান্তরালে আসছে, এই দিক থেকে বাতাসটা ভূপৃষ্ঠের সমান্তরালে আসছে, এসে এই দিকের বাতাস আবার উপরে উঠে যাচ্ছে, এই অংশের বাতাস। ফলে এই অংশে কোনো অনুভূমিক কোনো প্রবাহ হয় না, যে কারণে এই অংশটাকে বলা হয় ITC-Z। এই দেখো নিরক্ষরেখা বরাবর এই অংশটাকে আমি মার্ক করে দেওয়া আছে ছবিতে, এই অংশটাকে বলা হয় ITC-Z বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। পরের বাতাসে চলে আসি, পরের বায়ু প্রবাহ হলো পশ্চিমা বায়ু। এটা কোথা থেকে আসছে? এটা এই কর্কটীয় উচ্চচাপ বলয় বা মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর যে বাতাসটা প্রবাহিত হচ্ছে তার নামই হচ্ছে আমাদের পশ্চিমা বায়ু। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাস প্রবাহিত হচ্ছে।
এক্ষেত্রেও সেই একই রকম, উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে এবং দিক অনুসারে তার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এখানে কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই দক্ষিণ গোলার্ধে এই অঞ্চলটাতে আমাদের স্থলভাগ বিশেষ নেই, ফলে জলভাগের উপরে বাতাস এই পশ্চিমা বায়ু খুব জোরে প্রবাহিত হয়, যে কারণে এখানে দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় গর্জনশীল চল্লিশা। তেমনি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের নাম হচ্ছে ক্রোধনমত্ত 50, আর 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের নাম হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই দুটো নাম তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পেতে পারো, কিন্তু গর্জনশীল চল্লিশার নামটা তোমাদের কমন সমস্ত বইতে। এবং শেষ যে বাতাস বায়ু প্রবাহ তার নাম হচ্ছে মেরুবায়ু। মেরুবায়ুটা কি, আমাদের সারা বছর ধরে আমাদের এই তোমাদের দুই মেরুর যে উচ্চচাপ বলয় থেকে আমাদের মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাসগুলো প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে মেরুবায়ু। এক্ষেত্রে একই দিক অনুযায়ী উত্তর পূর্ব মেরুবায়ু আর দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামকরণ হয়েছে দুই গোলার্ধে। এবার আসি সাময়িক বায়ুতে। তো সাময়িক বায়ু কাকে বলে, মানে সাময়িকভাবে কিন্তু নিয়মিতভাবে যে বায়ুগুলো প্রবাহিত হয় তাকে বলা হয় সাময়িক বায়ু। সাময়িকভাবে অথচ নিয়মিতভাবে কথাটা কেন বলা হচ্ছে, মানে সাময়িকভাবে বলতে তোমাদের দিন ও রাতের কোনো বিশেষ সময়ে বায়ুগুলো প্রবাহিত হয়, কিন্তু প্রতিদিনই বলতে গেলে প্রবাহিত হয়, এই ধরনের বায়ুগুলোকে বলা হচ্ছে সাময়িক বায়ু। এখানে তোমাদের দুটো ছবি দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে তোমাদের স্থল জলবায়ুর ছবি, আরেকটা দেওয়া রয়েছে তোমাদের অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর ছবি। তো স্থলবায়ুটা কি, তোমাদের এটা হচ্ছে তোমাদের স্থলবায়ুর ছবি। তোমাদের রাতের বেলা কি হয়, রাতের বেলা তোমাদের আমাদের ভূমিভাগ অপেক্ষা আমাদের সমুদ্রভাগ বেশি উষ্ণ থাকে। তো সেই সময় কি হয়, সমুদ্রের জল, সমুদ্রের উপরের বাতাস আমাদের গরম হয়ে উপর দিকে উঠে যায় এবং সেই জায়গাটাকে ভরাট করার জন্য স্থলভাগ থেকে বাতাসটা সমুদ্রের দিকে যায়, এটাকে বলা হচ্ছে গিয়ে স্থলবায়ু। আর আমাদের সমুদ্রবায়ু কোনটা, দিনের বেলায় আবার এর অপোজিটটা হয়, সেটা হচ্ছে দিনের বেলা আমাদের স্থলভাগ উত্তপ্ত থাকে, ফলে সেখানকার বাতাস আমাদের গরম হয়ে উপর দিকে উঠে যায় এবং সমুদ্রের ঠান্ডা বাতাস তখন সেখানে এসে স্থলভাগের দিকে আসে, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে আমাদের তোমাদের সমুদ্র বায়ু। যে কারণে আমাদের দিনের বেলা সমুদ্রের পাড়ে থাকলে আমাদের সমুদ্রের দিক থেকে খুব ভালো ঠান্ডা বাতাস আমাদের দিকে আসে। আর ডান দিকের ছবিটা হচ্ছে, এটা হচ্ছে অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর ছবি, যেটা তোমার আগের ক্লাসে তোমাদের যখন বৈপরীত্য উত্তাপ যখন বলা হয়েছিল সেই সময় তোমরা এটাকে দেখানো হয়েছে, তোমরা পারলে ওইখানটা একবার দেখো। এইটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর ছবি, যেখানে তোমাদের ঠান্ডা বাতাসটা পাহাড়ের উপত্যকার গা বেয়ে নিচের দিকে নেমে আসছে, এটাই হচ্ছে তোমাদের ক্যাটাবেটিক বায়ু। আর উষ্ণ বায়ুটা পাহাড়ের গা বেয়ে উপর দিকে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। এরপরে আসি কিছু স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু বলতে আমাদের ভূপ্রকৃতি, মৃত্তিকা, তাপগ্রহণ ক্ষমতা ইত্যাদি স্থানীয় কারণে আমাদের বায়ুর উষ্ণতার চাপের তারতম্যের ফলে স্থানীয়ভাবে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেইগুলোকে বলা হয় স্থানীয় বায়ু। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু, আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের শীতল স্থানীয় বায়ু। উষ্ণ স্থানীয় বায়ুর মধ্যে রয়েছে ফন, চিনুক, লু, সিরক্ষ, আর শীতল স্থানীয় বায়ু রয়েছে মিস্টাল, বোরো। এই নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই বায়ুগুলো কোথায় প্রবাহিত হয় সেগুলো জানাটা দরকার। কারণ ফন প্রবাহিত হয় আল্পস পর্বতে, চিনুক প্রবাহিত হয় হচ্ছে উত্তর আমেরিকায়, যেটাকে আবার বলা হয় তুষার ভক্ষক, কারণ এই উষ্ণ বায়ুটা এসে উপত্যকার তুষারগুলোকে গলিয়ে দেয়। আচ্ছা, লু নাম তোমরা নিশ্চয়ই জানো। লু প্রবাহিত হয় উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম বাতাস, আর সিরক্ষ প্রবাহিত হয় সাহারা মরুভূমিতে। আর এই মিস্ট্রাল প্রবাহিত হয় হচ্ছে তোমাদের ফ্রান্সের রোন নদী উপত্যকায়। আর বোরা বা বোরো যেটাই বলো, বোরো এটা প্রবাহিত হয় ইটালির অ্যাড্রিয়াটিক উপকূল বরাবর। এই হচ্ছে আমাদের কিছু স্থানীয় বায়ুর নাম। চলে আসি এবার আকস্মিক বায়ুতে। আকস্মিক বায়ু কাকে বলে, বায়ুমণ্ডলে হঠাৎ গোলযোগ সৃষ্টিকারী দুর্যোগপূর্ণ অনিয়মিত বায়ু প্রবাহকে বলা হয় আকস্মিক বায়ু।
এটাকে দু প্রকার, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হলো প্রতীপ ঘূর্ণবাত। তো ঘূর্ণবাত কাকে বলে? তোমাদের স্থলভাগ কিংবা জলভাগের কোনো স্বল্প পরিসর স্থান যদি হঠাৎ উত্তপ্ত হয়, সেখানকার বাতাস তখন কী হয়? হালকা হয় আর উপরে উঠে যায়, এবং ওই স্থানটায় কী হয়? একটা শক্তিশালী নিম্নচাপ কক্ষ বা কেন্দ্র গঠিত হয়। তো বায়ুমণ্ডলের নিচের স্তরে ওই কেন্দ্রটাকে ঘিরে খাড়া চাপ ঢাল তৈরি হয়, বায়ুচাপের ঢাল তৈরি হয়। তখন আশপাশের যে বাতাস সেটা প্রবল বেগে পাক খেয়ে ওই কেন্দ্রের দিকে ছুটে আসে এবং উপরের দিকে উঠে যায়। এই ধরনের কেন্দ্রমুখী প্রবল বেগসম্পন্ন বায়ুকেই বলা হয় হচ্ছে গিয়ে আমাদের ঘূর্ণবাত। তো এই ঘূর্ণবাত আমাদের উত্তর গোলার্ধে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে আমাদের চক্রাকারে ঘুরতে থাকে। আর প্রতীপ ঘূর্ণবাতটা হলো এর ঠিক বিপরীত। আমাদের নাতিশীতোষ্ণ আর হিমমণ্ডলে কোনো স্বল্প পরিসর স্থানে তোমাদের হঠাৎ করে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। তখন কি হয়? তখন সেই উচ্চচাপ কেন্দ্র থেকে বাইরের দিকে বাতাস প্রবাহিত হতে শুরু করে। এই পাশে তোমাদের ছবি দেওয়া রয়েছে প্রতীপ ঘূর্ণবাতের। এটাকেই বলা হচ্ছে গিয়ে প্রতীপ ঘূর্ণবাত, যেটা উত্তর গোলার্ধে তোমাদের ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমাদের বাতাসটা প্রবাহিত হয়ে থাকে। এই ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্যটা ভালোভাবে পড়ে নেবে। এই পার্থক্যটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। চলে আসি শেষ আলোচনার বিষয় আজকের মতো, সেটা হচ্ছে গিয়ে জেট বায়ু। তো জেট বায়ুটা কি? আমাদের ট্রপোস্ফিয়ারে ঊর্ধ্বস্তর দিয়ে তীব্র গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকেই বলা হয় হচ্ছে জেট বায়ু। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুদ্ধ বিমানের চালকরা কিন্তু এর সন্ধান পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল? আমাদের এরোপ্লেনের ব্যবহার বা যুদ্ধ বিমানের ব্যবহার খুব বেশি হয়েছিল। তখন সেই যুদ্ধ বিমানগুলো যখন ট্রপোস্ফিয়ারের উপর দিয়ে বা উপরের দিয়ে যখন যাচ্ছিল, তখন হঠাৎ তাদের গতি বেড়ে যাচ্ছিল, এবং সেইটা যখন তারা তার সম্পর্কে অনুসন্ধান করেন, তখন এই জেট বায়ু সম্পর্কে জানা যায়। তো ট্রপোস্ফিয়ারে অতি তীব্র খাড়া চাপ ঢালের জন্য অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন যে সংকীর্ণ বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, তাকেই বলা হয় হচ্ছে গিয়ে জেট বায়ু। এই জেট বায়ুকে 4 ভাগে ভাগ করা যায় বা 5টি ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো কি কি? এক হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু, 2 উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু, 3 মেরু সীমান্ত জেট বায়ু প্রবাহ, 4 মেরু অঞ্চলের রাত্রিকালীন জেট বায়ু প্রবাহ এবং 5 স্থানীয় জেট বায়ু প্রবাহ। এবার আসো, আমাদের এই জেট বায়ুর সাথে আমাদের মৌসুমী বায়ুর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? আমাদের ক্রান্তীয় পূবালি জেট বায়ুর উৎপত্তি গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে তিব্বত মালভূমির উপরে সৃষ্ট প্রবল নিম্নচাপ থেকে হয়। তখন ভারতবর্ষের এই 13 থেকে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপর, মানে মোটামুটি এই অঞ্চলটায় প্রায় 9 থেকে 2 কিলোমিটার উচ্চতায় পূবালি জেট বায়ুর ঘন্টায় গড়ে 120 থেকে 30 কিলোমিটার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তো ঊর্ধ্বস্তরে প্রবাহিত এই বায়ুর আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। এই দিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয় এবং বৃষ্টিপাত ঘটায়। আবার এই সময় পশ্চিমা জেট বায়ু হিমালয় পর্বতে আরও উত্তরে সরে যায়। অর্থাৎ ভারতের যে মৌসুমী বায়ু, তার আগমন নির্ভর করছে 2টি বিষয়ের উপর। প্রথমটা কি বললাম? এক হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর উত্তরে সরে যাওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ুর আগমন। এই দুটো কারণে ভারতের মৌসুমী বায়ুর আগমনটা হয়ে থাকে। এরপরে কি হয়? এবার উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু শীতকালে উত্তর ভারতে 20 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহের কারণে ভারতীয় উপমহাদেশে উচ্চচাপ বিরাজ করে। তখন উত্তর
পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হয় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে, মানে অপোজিট ঘটনাটা হয়ে থাকে। তখন এই দিক থেকে বাতাস আবার প্রবাহিত হয় এবং প্রত্যাগমনটা ঘটে। তো আমাদের মৌসুমের আগমন এবং প্রত্যাগমন ও বৃষ্টিপাত পুরোটাই নির্ভর করছে এই জেট বায়ুর উপরে। তো এই গেল মোটামুটি বায়ুমণ্ডল অধ্যায়ের দ্বিতীয় ক্লাসের আলোচনা। এর পরের যে অংশটুকু, সেই অংশটুকু তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। ধন্যবাদ।